চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, আমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। হ্যাপি নিউ ইয়ার 2021। তোমরা নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10 নম্বর অধ্যায়, 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের প্রথম এবং দ্বিতীয় শিকনফল আলোচনা করেছিলাম। আজকের শিকনফল আদর্শ গ্যাসের আরো একটু বিস্তৃত বিষয়। আজকের শিকনফলটা আলোচনা করতে গেলে আমাদের একটু কাজের বিষয় লাগবে। আমরা জানি কাজের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। সাধারণত কাজ আর শক্তি পরিপূরক বা একই কথা বলা হয়, কিন্তু আমরা দেখব বস্তুর অণুর গতিশক্তির সাথে কাজের সম্পর্ক, যেটা কাজ শক্তি উপপাদ্য বলে। কাজ হচ্ছে বস্তুর অণুর গতিশক্তির পরিবর্তন। তাহলে আজকের যে আলোচনা সেটা আদর্শ গ্যাসের কিছু মৌলিক বিষয় যা আমরা স্বীকার করে নিয়েছি, ঠিক এরকম বিষয় যাকে বলে স্বীকার্য। তাহলে আলোচনার বিষয় হবে আদর্শ গ্যাসের মৌলিক কিছু স্বীকার্য এবং সেই স্বীকার্যের আলোকে আণবিক গতিতত্ত্ব আমরা ব্যাখ্যা করব। শিকনফল হবে শিকনফল 4 এবং 5। 4 হবে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, ফান্ডামেন্টাল পস্টিটিউটস, আমরা এটা বর্ণনা করব। আর দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের আলোকে গ্যাসের মৌলিক স্বীকার্য বর্ণনা করব এবং গ্যাসের মৌলিক স্বীকার্যের আলোকে গ্যাসের আণবিক গতিতত্ত্ব ব্যাখ্যা করব। এখান থেকে সূত্র পাবো আমরা। এই দুটো বিষয়ের মধ্যে আরো পাশাপাশি বিষয়গুলো চলে আসবে। স্বীকার্য হচ্ছে তা যা আমরা স্বীকার করে নিয়েছি, যাকে আর আমরা প্রমাণ করতে যাই না। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা বলেছিলাম তত্ত্ব থেকে সূত্র, স্বীকার্য, ধারণা থেকে কিভাবে বিষয়টা আসে সেই সংজ্ঞাগুলো আমরা বলেছিলাম। তাহলে মৌলিক স্বীকার্য কোন বই দেখবে 6টা আছে, কোন বইয়ে 7টা, কোন বইয়ে 4টা। স্বীকার্যগুলো কেমন? 4 নম্বর শিকনফল আমরা আলোচনা করব। নম্বর শিকনফল মৌলিক স্বীকার্য। বলা হয় যে প্রতিটা গ্যাস ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। অণুগুলো সদৃশ গোলক বিশেষ, মানে একই পদার্থের অণুগুলা একই রকম, ভিন্ন পদার্থের অণুগুলা ভিন্ন রকম। এটার প্রথম স্বীকার্য। অণুগুলোর আকার তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। দ্বিতীয় স্বীকার্য, অণুগুলোর আকার মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই নগণ্য। তাহলে প্রথম হচ্ছে গ্যাসের অণুগুলো গোলক বিশেষ। গোলক কেন বলছে? আমরা জানি ত্রিমাত্রিক যতগুলো জ্যামিতিক আকৃতির বস্তু আছে তার মধ্যে সর্বনিম্ন আয়তন হচ্ছে গোলকের, যার জন্য ধরা হয় গ্যাসের অণুগুলো গোলক বিশেষ, সদৃশ্য গোলক বিশেষ। একই পদার্থের অণুগুলা একই রকম, ভিন্ন পদার্থের অণুগুলা ভিন্ন রকম। আর গ্যাসের অণুগুলোর আকার তাদের
পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য। গ্যাসের অণুগুলো অক্রম গতিতে গতিশীল, অক্রম র্যান্ডম গতিতে গতিশীল, অর্থাৎ এলোমেলো ভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে। এবং ছোটাছুটি করার ফলে কি হচ্ছে, গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে অণুগুলো পরস্পরের সাথে এবং পাত্র বা আধার এবং আধারের সাথে, আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এবং এর যে শক্তিটা পুরাইটাই কিন্তু গতিশক্তি হচ্ছে। এবং সংঘর্ষের ফলে কি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার পরিবর্তনের ফলে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, এই কথাটা আমরা বলবো। তারপর হচ্ছে পরপর দুটো সংঘর্ষের ভিতর অণুগুলো দূরত্ব, যেহেতু দূরত্ব অতিক্রম বলে তাকে বলা হয় মুক্ত পথ। গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে আধারের দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, পরপর দুটো অণু, একটা অণু পরপর দুটো সংঘর্ষের পর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ। এবং মুক্ত পথের গড়মানকে বলবো আমরা গড় মুক্ত পথ। এবং সংঘর্ষগুলা হচ্ছে স্থিতিস্থাপক। এখানে নিউটনের গতির নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হবে। মোটামুটি এইটুকুই হচ্ছে মৌলিক স্বীকার্য। এইগুলো দিয়েই আমরা পরবর্তী যে শিখন ফল আজকে আমরা ব্যাখ্যা করব। তাহলে এই স্বীকার্যগুলো সত্য ধরে নিয়ে আমরা আণবিক গতিতত্ত্ব এটা ব্যাখ্যা করব। আণবিক গতিতত্ত্বের মূল কথাটি হচ্ছে গ্যাসের অণুগুলোর গতিশক্তির পরিবর্তনের ফলে গ্যাসে তাপের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ গ্যাসের অণুগুলোর গতিশক্তির পরিবর্তনের ফলেই গ্যাসে তাপের সৃষ্টি হয়। এটাই হচ্ছে গ্যাসের আণবিক তত্ত্বের মূল কথা। ঠিক এই আণবিক তত্ত্ব থেকে আমরা গ্যাসে চাপের রাশিমালা বের করতে পারবো। গ্যাসে চাপের রাশিমালা বের করতে পারবো। তাহলে আণবিক তত্ত্ব থেকে যেটা আসছে মৌলিক স্বীকার্য থেকে, তত্ত্ব থেকে গ্যাসের চাপের রাশিমালাটা আমরা পাবো। এবং সাথে সাথে এটার সাথে অন্য সমীকরণগুলো আমরা, অন্য গাণিতিক সমস্যাগুলো, অন্য গাণিতিক সমীকরণগুলো আমরা সম্পর্কিত করব। আমরা একটা ঘনক নিই, ঘনক আকৃতির একটা পাত্র নিই। আমরা যে পাত্রটা নিয়েছি ভাবি যে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে প্রতিটা বাহুর ক্ষেত্রফল হচ্ছে L স্কয়ার এবং এর আয়তন হচ্ছে L কিউব। আমরা ভাবি গ্যাসের প্রতিটা অণুর ভর হচ্ছে m। গ্যাসে n সংখ্যক অণু আছে, তাহলে গ্যাসের অণুগুলোর মোট ভর হচ্ছে mn, অর্থাৎ m। এক মোল আমরা আদর্শ গ্যাস নিয়েছি। তাহলে এইটুকু জায়গা থেকেই আমরা সামনের দিকে আগাবো। এবং এখানে আমরা 4 নম্বর যে শিখন ফল মৌলিক স্বীকার্য বলেছি সেগুলো ব্যবহার করব। নিউটনের সূত্রগুলো আসবে, নিউটনের গতিসূত্রগুলো আসবে। তাহলে আমরা ভাবি এই তলটাকে বলছি, ঘনকের 6টা তল আছে, এই তলটাকে বলেছি এ, এটাকে বলেছি আমরা এ। একটা অণু নিলাম যেটা x অক্ষ বরাবর, ধনাত্মক x অক্ষ বরাবর গতিশীল হচ্ছে।
তাহলে আমরা ধরেছি প্রতিটা অণুর ভর m, তাহলে x অক্ষ বরাবর যে অণুটা যাচ্ছে প্রথম অণুটা, তার বেগ হচ্ছে u1, তাহলে তার ভর বেগ হচ্ছে mu1। সে কি করছে, ধনাত্মক x অক্ষের দিকে যাচ্ছে। এই দেয়ালে ধাক্কা খাবার পর সে আবার, যেহেতু সংঘর্ষটা স্থিতিস্থাপক, সে আবার ফিরে আসবে যে ভরবেগ নিয়ে, -mu1 ভরবেগ নিয়ে। তাহলে অণুর আদি ভরবেগ হচ্ছে এটা, শেষ ভরবেগ হচ্ছে এটা, তাহলে ভরবেগের পরিবর্তন কত? -mu1 -mu1 -2m। তাহলে অণুর যদি ভরবেগের পরিবর্তন এরকম হয়, তাহলে দেয়ালের ভরবেগের পরিবর্তন কি হবে? মানে এই দেয়ালের ভরবেগের পরিবর্তন হচ্ছে বিপরীত ভরবেগ, 2m1। আমরা ভাবি t সময়ে তার ভরবেগের পরিবর্তন হয়েছে, তাহলে t সময়ে ভরবেগের পরিবর্তন 2mu1, একক সময়ে তার ভরবেগের পরিবর্তন 2mu1/t। এবং একক সময়ের ভরবেগের পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তনের হারে সাথে আবার বলের সম্পর্ক, এটা তাদের বল হবে। টি কি? টি হচ্ছে এ প্রাইম দেয়াল থেকে একটা অণু এ দেয়ালে গিয়ে আবার এ প্রাইম দেয়ালে ফিরে আসার সময়। তাহলে এল দূরত্ব গেল, এল দূরত্ব ফিরে আসলো, মানে 2s দূরত্ব ফিরে আসার সময়। আমরা জানি s = vt, তাহলে t সমান হচ্ছে s/v যখন বস্তু সময় বেগে চলে। তাহলে s মানে হচ্ছে 2sl, v মানে u1, তাহলে t মানে হচ্ছে 2m u1, t মানে হচ্ছে 2l/u1 সমান 2m u1 u1/2l, অর্থাৎ m u1²। আমরা একটা অণু নিয়ে চিন্তা করেছিলাম, যেটা ধনাত্মক x অক্ষ বরাবর যাচ্ছে, প্রথম অণুটা, তার ভরবেগের পরিবর্তন বা বল হলো mu1²l। আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলে চাপ। তাহলে প্রথম অণুটার জন্য এই দেয়ালের উপর চাপ হবে কত? mu1²l, তার ক্ষেত্রফল l², মানে mu1²l। x অক্ষ বরাবর শুধু একটা অণু তো গতিশীল নেই, n সংখ্যক অণু গতিশীল, 1 2 3 up to n সংখ্যক অণু গতিশীল। তাহলে x অক্ষ বরাবর মানে প্রতিটা অণুর জন্য এই দেয়ালের উপর মোট চাপ আমরা যদি p বলি, p সমান m/l³ u1² প্লাস u2² প্লাস এরকম করে প্লাস u1²। এখন আমরা পাশাপাশি কথাটা বলি। একটা কেসে যদি 1 2 3 up to n সংখ্যক অণু থাকে এবং প্রথম অণুর বেগ c1 c2 c3 up to cn হয়, এখানে গড় বেগ একটা কথা বলবো, গড় বর্গবেগ বলবো, গড় বর্গবেগের বর্গমূল বলবো। গড় বেগ হচ্ছে প্রতিটা অণুর বেগের যোগফলকে অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশিটা হবে তাকে বলবো গড় বেগ। আর গড় বর্গবেগ হবে প্রতিটা অণুর বেগের বর্গকে অণুর সংখ্যা দিয়ে ভাগ দিলে যে রাশিটা পাবে তাকে বলবো আমরা গড় বর্গবেগ। এবং প্রতিটা অণুর বেগের বর্গকে ভাগ দিয়ে তা যদি বর্গমূল করি তাকে বলবো আমরা গড় বর্গবেগের বর্গমূল। একে লিখবো আমরা CRMS, রুট মিন্স স্কয়ার বা CRMS। এখানে দেখো x অক্ষ বরাবর প্রতিটা অণুর বেগের যোগফলটা হচ্ছে এরকম, তাহলে এটা গড় বর্গবেগ। এখন যদি এই রাশিটাকে আমরা n দিয়ে ভাগ দেই, n দিয়ে গুণ দেই, n সংখ্যক অণু আছে, এটাকে আমরা বলতে পারবো
mn বাই এল কিউব, এটাকে বলে ফেলতে পারবো আমরা ইউ স্কয়ার বার গড় বর্গবেগ। এই গড় বর্গবেগকে আমরা সি স্কয়ার বার বলি, এটাকে আমরা সি এভারেজ বলি, এবং এটাকে বলবো সি স্কয়ার বার তার বর্গমূল। তাহলে x অক্ষ বরাবর গড় বর্গবেগ হচ্ছে এরকম। তাহলে mn বাই এল কিউব ইন্টু ইউ স্কয়ার বার। এখন আমরা একটা অণুর কথা চিন্তা করেছি। ধরো যে কোনো একটা অণুর তিনটে উপাংশ এখানে আছে। x অক্ষ বরাবর তার বেগ u, y অক্ষ বরাবর তার বেগ v, এবং z অক্ষ বরাবর তার বেগ হচ্ছে w। c সমান আমরা বলবো iu প্লাস jv প্লাস kw, যেখান থেকে আমরা দেখব c স্কয়ার সমান u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। এবং একইভাবে আমরা লিখতে পারবো যে c স্কয়ার বার সমান u স্কয়ার বার প্লাস v স্কয়ার বার প্লাস গড় মানটা আমরা ঠিক এরকম লিখতে পারবো। এবং এখানে ধরো অসংখ্য অণু আছে, গ্যাসে অসংখ্য অণু আছে। আমরা ধরে নেব যে প্রতিটা অক্ষ বরাবর সংঘর্ষ বা ধাক্কার সংখ্যা প্রায় সমান, কারণ লক্ষ কোটি অণু আছে। যার জন্য আমরা বলে ফেলতে পারবো ইউ স্কয়ার বার সমান ভি স্কয়ার বার সমান হচ্ছে ডব্লিউ স্কয়ার বার, বা সি স্কয়ার বারকে আমরা লিখে ফেলতে পারবো 3u স্কয়ার বার। এবং আমরা লিখব ইউ স্কয়ার বার সমান 1/3 অফ সি স্কয়ার বার। আমরা যে জায়গাতে আসছিলাম এটা সমান হচ্ছে mn বাই এল কিউব ইন্টু ইউ স্কয়ার বার মান হচ্ছে 1/3 অফ সি স্কয়ার বার। আমরা চাপের রাশিমালার কাছাকাছি কিন্তু চলে আসছি। গতিতত্ত্বের আলোকে চাপের রাশিমালা একটু বড় প্রশ্ন। আমাদের ব্যাখ্যাটা কেন প্রয়োজন? কারণ চাপের সাথে অন্য রাশিগুলোর সম্পর্ক আমাদের করতে হবে, যার জন্য গাণিতিক সমীকরণটা আমাদের প্রয়োজন। তাহলে পি সমান mn বাই এল কিউব 1/3 অফ সি স্কয়ার। আমরা সাজিয়ে লিখছি পি সমান 1/3 অফ mn, আমরা এল কিউবকে ভি বলতে পারি সি স্কয়ার বার, বা পিভি সমান 1/3 অফ mn সি স্কয়ার। এটা কি কিন্তু আমরা চাপের রাশিমালার কাছে আগের সমীকরণটা আমরা বলতে পারি। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি, এটাকে বলবো আমরা 2/3 অফ পি। পি সমান 2/3 অফ পি যখন ভি এক হয়, অর্থাৎ গ্যাসের চাপ এটা কিন্তু গতিশক্তি, গ্যাসের গতিশক্তি। গ্যাসের চাপ কোন গ্যাসের চাপ এর একক আয়তনে গতিশক্তি 2/3। কোন গ্যাসের চাপ এর একক আয়তনে গতিশক্তি 2/3। এই সমীকরণটা আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। আমরা বুঝছি যেখানে ভি এর মান 1 ধরেছি, আমরা যদি ধরতাম পিভি সমান 2/3 অফ ইউ আমরা বলতে পারতাম। তাহলে গ্যাসের চাপ গ্যাসের একক আয়তনে গতিশক্তি 2/3। এখন পাশাপাশি সমীকরণগুলো আমরা একটু বর্ণনা করে ফেলি। আমরা দেখলাম পিভি সমান 2/3 অফ পি, এবং আমরা দেখেছি আগের সমীকরণ ফলে পিভি সমান হচ্ছে আর টি। সুতরাং আমরা বলতে পারি 2/3 অফ ই সমান হচ্ছে আর টি, ই সমান হচ্ছে 3/2 আর টি, অর্থাৎ ই সমানুপাতিক টি। অর্থাৎ গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, যেটা শিকার্য আমরা বলেছিলাম। তাপমাত্রা বাড়লে কিন্তু গতিশক্তি বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে এক মূল গ্যাসের গতিশক্তি। যদি n সংখ্যক মূল হয় আমরা বলবো 3/2 nRT। আমরা যদি একটা সহজ উদাহরণ নেই, যে কোনো গ্যাস অনুর, আমরা যদি হিলিয়াম গ্যাস দেখছি যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি বের করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
তাহলে আপনারা এখান থেকে বলতে পারি 1 মোলের জন্য এটা 3/2, আর আমরা জানি 8.31 জুল পার কেলভিন পার মোল। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 প্লাস 273 কেলভিন, 300 কেলভিন, 300 দিয়ে আমরা, এটা হয়ে যাবে জুল, 3739.5। সহজ অঙ্ক একদম। এখান থেকে 1 মোলের জন্য আমরা বের করলাম, 10টা মোলের জন্য বের করতে পারি। সাথে সহজ গাণিতিক সমস্যা আমরা নিলাম। তাহলে গতিতত্ত্ব থেকে কিন্তু আমরা এটি বের করে ফেলতে পারি। আবার যদি আমরা আরেকটা উদাহরণ নিই, একটু আমরা দেখলাম যে পিভি সমান হচ্ছে আরটি। আমরা যদি একটু এই জায়গাটার মধ্যে আসি, পিভি সমান হচ্ছে 1/3 অফ mc²। এই দুটো যদি আমরা একত্র করি তাহলে আমরা বলবো 1/3 অফ mc² সমান হচ্ছে আরটি, বা c² সমান হচ্ছে 3RT/mn মানে হচ্ছে m, বা এর বর্গমূল, যেটাকে আমরা বলছি CRMS। ঠিক একইভাবে আমরা বলতে পারি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নয়, তাহলে আমরা যদি সহজ উদাহরণ নিই, যে নরমাল স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল হিলিয়াম গ্যাসের আমরা গড় বর্গবেগের বর্গমূল আমরা বের করতে পারি। বর্গমূল কত বের করতে পারি? ঠিক এই সূত্র থেকে বের করতে পারি 3, আর হচ্ছে 8.31। টি স্বাভাবিক তাপমাত্রা আমরা জানি 273 কেলভিন। এম হিলিয়ামের গ্রামাণবিক ভর হচ্ছে 4 গ্রাম, তাহলে 4 × 10⁻³ কেজি হয়ে যাবে। আমরা যদি লিখি যে আর এর মান হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল, টি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, এম হচ্ছে 4 গ্রাম মানে 4 × 10⁻³ কেজি। তাহলে সহজভাবে আমরা CRMS বের করে ফেলতে পারি। এই মানটা, এটা মিটার পার সেকেন্ড হবে। আমরা দেখব এর মান, তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে কিন্তু আমরা চাপের রাশিমালা বের করেছি, যেখান থেকে দেখছি আমরা গতিশক্তি বের করতে পারতেছি, গড় বর্গবেগের বর্গমূল আমরা বের করে ফেলতে পারছি। দুটো সহজ উদাহরণ আমরা দিলাম। এইভাবে গতিতত্ত্ব থেকে আমরা অনেক অনেক একটু জটিল গাণিতিক সমস্যাগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারি। গতিতত্ত্ব পড়তে এসে আমরা আরেকটু কথা বলেছিলাম যে মুক্ত পথ, যে পরপর কোন সংঘর্ষের ভিতর একটা অণু যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলেছি আমরা মুক্ত পথ, এবং মুক্ত পথের গড় মানকে বলেছি আমরা গড় মুক্ত পথ। গড় মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা সমান হচ্ছে S/n, অতিক্রান্ত দূরত্ব বাই ধাক্কার সংখ্যা, যেটার সমান হবে 1/n π∑², যেখানে সিগমা হচ্ছে প্রতিটা অণুর ব্যাস, n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে গড়মুক্ত পথের মানটাও আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আমি যদি একটা উদাহরণ নেই, কোন গ্যাস অণুর ব্যাস 3 × 10⁻⁸ সেন্টিমিটার, এর প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 4 × 10⁻20 হলে গড় মুক্ত পথ কত? আমরা যদি মানটা এখানে বসিয়ে দিই, ব্যাস সিগমা হচ্ছে 3 × 10⁻⁸ সেন্টিমিটার, একক আয়তন অণুর সংখ্যা হচ্ছে 4 × 10⁻20,
পার সেন্টিমিটার কিউব। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে 1/n পাই সিগমা স্কয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 20 পাই রেখে দিলাম আমরা 3.1 করে বসাতে পারি 3 ইন্টু 10 ইনভার্স 8 স্কয়ার, তার একক হবে সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটার নিয়েছি 8.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে নিতে পারি এবং আমরা দেখব যে গড়মুক্ত পথ ল্যামডা ইজ প্রপোর্শনাল টু হবে 1/ρ। রো হচ্ছে একক, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। আমরা জানি ঘনত্ব চাপের সাথে সম্পর্কিত, আমরা বলবো পি। ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক টি। তাহলে গড়মুক্ত পথের সাথে এই সম্পর্কগুলোও কিন্তু করে ফেলা যায়, যেটা আমাদের জন্য খুব খুব গুরুত্ব হবে। তাহলে গড়মুক্ত পথ আমরা করলাম। আজকে যে রাশিগুলো আলোচনা করলাম, আজকে দুইটা শিখন ফল, গ্যাসের অণুগুলো আর মৌলিক স্বীকার্য, তারপর হচ্ছে মৌলিক স্বীকার্যের আলোকে গতিতত্ত্বের আণবিক গতিতত্ত্ব থেকে আমরা চাপের রাশিমালা বের করতে পেরেছি, গতিশক্তির মান বের করতে পেরেছি, গড় বর্গবেগের বর্গমূল বের করতে পেরেছি এবং আমরা দেখেছি যে গড় বর্গবেগের বর্গমূল কিন্তু যদিও গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, গড় বর্গবেগের বর্গমূল কিন্তু পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আমরা ইচ্ছে করলে এটা একমূল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি এবং গড় বর্গবেগের বর্গমূল হয়। আমরা প্রতিটা অণুর জন্য কিন্তু আলাদাভাবে বের করতে পারি যে ই এভারেজ যেটা সেটা কিন্তু কেটি বলবো আমরা, এটাও কিন্তু ঠিকই পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। একই বিষয় আমরা অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল এবং গতিশক্তি আমরা গতিতত্ত্ব থেকে বের করে ফেলতে পারি এবং গাণিতিক উদাহরণ আমরা তিনটে দিয়েছি। তোমাদের জন্য HW থাকবে শাহজাহান তপন বইয়ের 12 থেকে 17। HW থাকবে শাহজাহান তপন বইয়ের 12 থেকে 17। তাহলে এর আগের গাণিতিক সমস্যাগুলো তোমরা সমাধান করেছো। শীত বাড়ছে, করোনার প্রভাব বাড়ছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর মাসিক পরীক্ষা তোমাদের সামনে চলে আসছে, এই জন্য ভালো করে প্রস্তুতি নাও। প্রতিটা লেকচার, এইভাবে অনলাইন লেকচার তোমরা যেগুলো পাচ্ছ প্রতিটাই কিন্তু আমরা করোনা পরিস্থিতির জন্য রাষ্ট্র ব্যবস্থাপনা যে সিদ্ধান্ত নিয়েছে আমরা মেনে চলে। আমরা বলছি গতদিনও মাননীয় প্রধানমন্ত্রী যে তোমাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এতে বলেছেন যতদিন করোনা থাকবে ততদিন কিন্তু অনলাইন ক্লাস চলবে এবং এতে এইভাবে কিন্তু তোমাদের ক্লাস চালিয়ে নিতে হবে তোমাদের। তাহলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়ম মতো প্রতিটা লেকচার ভালো করে ফলো করো, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, তোমরা সবাই সঠিকভাবে লেখাপড়া করবে, ভালো থাকবে এই আশা করছি।